আমাদের চ্যানেল 24 বিকেল 4টার খবরে শুনছিলেন সিলন ফ্যামিলি ব্লেন্ডের শিরোনাম। আপনাদের সাথে আছি আমি শান্তা শার্লি। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। শহীদ বুদ্ধিজীবী দিবসে সূর্য সন্তানদের শ্রদ্ধায় স্মরণ করছে গোটা জাতি। শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা। শ্রদ্ধা জানাতে ছুটে আসেন বহু মানুষ। শহীদ বুদ্ধিজীবী ও ছাত্র জনতার আত্মত্যাগের প্রেরণায় দেশ গড়ার আহ্বান তাদের। 14 ডিসেম্বরে সূর্যোদয়ের পরই শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানাতে রাজধানীর মিরপুরের বুদ্ধিজীবী স্মৃতিসৌধে আসেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। গভীর শ্রদ্ধায় স্মরণ করেন জাতির শ্রেষ্ঠ সন্তানদের। এর কিছু সময় পর ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি সম্মান জানাতে নীরবে দাঁড়িয়ে থাকেন কিছু সময়। রাষ্ট্রীয় সালাম জানায় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল। এরপর শ্রদ্ধা জানান সরকারের বিভিন্ন উপদেষ্টা ও উচ্চপদস্থ ব্যক্তিরা। শোষণ ও বৈষম্য মুক্ত দেশের যে আকাঙ্ক্ষা নিয়ে আত্মত্যাগ করেছেন ৭১-এর বুদ্ধিজীবী ও ২৪-এর ছাত্র জনতা, তা পূরণে সর্বোচ্চ চেষ্টার কথা জানান তারা। শহীদ বুদ্ধিজীবীরা মুক্তি, গণতন্ত্র এবং মানুষের অধিকারের লড়াই করেছিলেন। আমরা মনে করি জুলাইয়ের যে গণ অভ্যুত্থান, সেটা আমাদের যে ৭১-এর মুক্তিযুদ্ধ, আমাদের শহীদ বুদ্ধিজীবীরা আছেন, মুক্তিযোদ্ধারা আছেন, ওনারা যে স্বপ্ন, যে প্রত্যয় এবং যে ভালোবাসা, দেশের প্রতি ভালোবাসা নিয়ে যে সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিলেন, সেটারই কন্টিনিউয়েশন ছিল আমাদের জুলাই গণ অভ্যুত্থান। সেই আলোকেই আমরা এগিয়ে যাচ্ছি। তারা যেই জন্য ফাইট করেছিলেন, যেই জন্য তারা দেশকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন, ঠিক সেই এগিয়ে নেওয়ার প্রত্যেই আমরা এগোচ্ছি। এরপর শহীদ বেদিতে শ্রদ্ধা জানাতে ঢল নামে সর্বস্তরের মানুষের। ফুলে ফুলে ভরে ওঠে স্মৃতির মিনার। সাধারণ মানুষ বলছেন, বুদ্ধিজীবী আর অকুতভয় দেশপ্রেমীরা যেন যুগে যুগে ফিরে আসে রক্তস্নাত বাংলায়। বাংলাদেশ এত রক্তস্নাত এই ভূমি, অচিরে এত রক্তের পরে এই দেশের মানুষ সত্যিকার মুক্তির সন্ধান পাবে। আমাদের প্রত্যাশা এটাই থাকবে যে তাদের এই আত্মত্যাগটা যাতে নষ্ট না হয়। ৫৩ বছরে আমরা দেখেছি মানুষের, নাগরিকদের জন্য এই সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়নি, বরং বাংলাদেশ অনেক ক্ষেত্রেই উল্টো স্রোতে হেঁটেছে। দেশমাতৃকার জন্য আত্মত্যাগকারী বীরদের শ্রদ্ধা জানাতে একে একে আসে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। রাজনীতিবিদরা বলছেন, মুক্তিযুদ্ধের একমুখী বয়ান রচনা এবং গণতন্ত্রকে হত্যা করে জনবিচ্ছিন্ন হয়েছে শেখ হাসিনার আওয়ামী লীগ। যারা জনগণ থেকে সরে যায়, যারা গণতন্ত্রকে হত্যা করেছে, যারা মানুষকে হত্যা করেছে, গণতান্ত্রিকামী ও স্বাধীনতাকামী মানুষদেরকে যারা স্বাধীনতায় বিক্রি করে দিয়েছে, তারা অবশ্যই জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে ও সঙ্গত কারণেই আজকে তারা সেখানে অনুপস্থিত। মুক্তিযুদ্ধের প্রকৃত আকাঙ্ক্ষা বাস্তবায়নে সব ষড়যন্ত্র মোকাবেলা করে দেশকে এগিয়ে নেয়ার প্রত্যয় শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আসা সাধারণ মানুষের। নাফিউল ইসলাম লিঙ্কন, চ্যানেল 24, ঢাকা। মুক্তিযুদ্ধ ও জুলাই বিপ্লবকে মুখোমুখি দাঁড় করিয়ে বিতর্ক সৃষ্টির চেষ্টায় ষড়যন্ত্রকারীরা। শহীদ বুদ্ধিজীবী দিবসে এমন অভিযোগ অনেকের। সমালোচনায় গা না ভাসিয়ে লক্ষ্য স্থির রাখার আহ্বান তাদের। অঙ্গীকার করেন দেশমাতৃকার প্রশ্নে ঐক্যবদ্ধ থাকার। রক্তিম এই সূর্য কিরণ জুড়ে এখনো দগদগে ক্ষত, এখনো রক্তাক্ত শহীদ পরিবারের স্মৃতিপট। সেই শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে রায়েরবাজার বধ্যভূমিতে জুলাই অভ্যুত্থানে আহত আবু বকর, তার চেতনায় স্বাধীনতা আর প্রেরণায় জাতির সূর্য সন্তানেরা। আমরা অন্যায়, আমরা অবিচার, আমরা নিপীড়ন সহ্য করতে পারি না, যার কারণে আমরা এই দেশ থেকে ব্রিটিশ হটিয়েছি, পাকিস্তানি হানাদার হটিয়েছি, আওয়ামী স্বৈরাচার হটিয়েছি। আসলে এই যে আমাদের বিগত যে আমাদের ঐতিহ্য, ইতিহাস, সেটাই আমাদের অনুপ্রেরণার অংশ। শ্রদ্ধা জানাতে আসা সহস্র প্রাণে ধ্বনিত হয় শেকল ভাঙার গান। বুদ্ধিজীবীদের যথাযথ মর্যাদা দান এবং মননে স্বাধীনতার চেতনা লালন সহ আলাপে উঠে আসে প্রজন্ম থেকে প্রজন্মের ভাবনা।
অসাম্প্রদায়িক বাংলাদেশ তৈরি করার যে স্বপ্ন নিয়ে তারা জীবনটা দিয়েছিলেন, সেই স্বপ্নগুলো আমরা আজও আমাদের মাঝে দেখি না। মুক্তিযুদ্ধকে জানাবার, ধারণ করবার এবং বহন করবার এই প্রক্রিয়ার মধ্যে যত না চর্চা আছে তার চেয়ে বেশি চাপিয়ে দেওয়া আছে। যারা জীবন দিয়ে গেছেন তাদের যথাযথ মর্যাদা এখনো প্রতিষ্ঠিত হয়নি। কে কার সাথে পিছনে লেগে থাকবে বাস এতটুকুই আমরা জানি, কিন্তু সমাধানে কেউ চাই না। 24-এর তারুণ্যের দাবি মুক্তিযুদ্ধ ও জুলাই বিপ্লবকে মুখোমুখি রেখে বিতর্ক সৃষ্টির চেষ্টায় ষড়যন্ত্রকারীরা। তাই সমালোচনায় গানা ভাসিয়ে লক্ষ্য স্থির রাখার আহ্বান তাদের। বর্তমান প্রজন্ম যে ৭১কে ধারণ করে তার সবচেয়ে বড় প্রমাণ এই যে 24-এ স্বৈরাচারের বিরুদ্ধে এবং যে হানাদারি হামলা আমাদের উপর হয়েছে তার বিরুদ্ধে আমরা লড়াই করেছি। ন্যারেটিভ যেটাই দ্বারা করেন বা যেটাই হন, ফ্যাসিবাদ মানে ফ্যাসিবাদ, পাতিত শক্তি মানে পতিত শক্তি, আপনার বিরোধী শক্তি দেশ বিরোধী শক্তি মানে দেশ বিরোধী শক্তি। আমরা শিক্ষায়, দর্শনে যে 100 বছর আমাদেরকে পিছিয়ে ফেলা হয়েছে, আমরা সেই গ্যাপটা, সেই ক্ষতিটা আমরা পূরণ করতে চাই। মত প্রকাশের যেই তাদের যে চর্চার যে সুযোগটা সেটাকে উপভোগ করুক এবং এই স্বাধীনতা এবং বিপ্লব চিরস্থায়ী হোক। নতুন প্রজন্মের এমন অঙ্গীকারে আস্থা রাখছেন মুক্তিযোদ্ধারা। বলেন ফুরিয়ে যায়নি ঐক্যবদ্ধ হবার সময়। বিলম্ব হয়েছে হয়তো, কিন্তু বেটার লেট দেন নেভার। কাজে আমরা সেই দায়টা নিচ্ছি যে আমরা মুক্তিযুদ্ধের গল্পগুলোকে, আমাদের বীরত্ব, আমাদের সাহস, আমাদের আত্মদান, সেটাকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরবো। আপাতত অনেক লম্ফজম্প হতে পারে, মনে হচ্ছে না সব তলিয়ে গেল। ইতিহাস খুঁড়ে খুঁড়ে ইতিহাসকে বার করে। নতুন বাংলাদেশ বিনির্মাণ ও সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন ধরে রাখার অঙ্গীকার সাধারণ মানুষের। তারা বদ্ধপরিকর জাতির সূর্যসম সন্তানদের স্বপ্ন পূরণে নয় কোনো ছাড়। জুমাতুল বিদা, চ্যানেল 24, ঢাকা। এদিকে শহীদ বুদ্ধিজীবী দিবসে সারা দেশে শ্রদ্ধায় স্মরণ করা হচ্ছে জাতির শ্রেষ্ঠ সন্তানদের। সকালে ময়মনসিংহের থানাঘাট এলাকায় শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিভাগীয় কমিশনার মোহাম্মদ মুক্তার আহমদ। এরপর শ্রদ্ধা জানায় রেঞ্জ ডিআইজি, জেলা প্রশাসক সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শহীদ বুদ্ধিজীবী স্মৃতি ফলকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। দিনভর দোয়া মাহফিল, আলোচনা সভা সহ রয়েছে নানা আয়োজন। এছাড়া খুলনা, সিলেট, রংপুর সহ সারা দেশে নানা আয়োজনে পালিত হচ্ছে শহীদ বুদ্ধিজীবী দিবস। একাত্তর থেকে 24 রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহৃত ইতিহাস হয়ে উঠেছে কেবলই ব্যক্তি এবং একদল কেন্দ্রিক। উপেক্ষিত থেকে গেছেন রাষ্ট্র গঠনের মূলে থাকা বুদ্ধিজীবীরা। তারুণ্যের অভিযোগ, পরিকল্পিতভাবে আড়াল করা হয়েছে বুদ্ধিজীবী হত্যার সবটা। সঠিক ইতিহাসে বুদ্ধিবৃত্তিক সমাজ গড়ার আহ্বানও তাদের। জুমাতুল বিদার রিপোর্ট দেখুন। 14 ডিসেম্বর 1971 বিজয়ের দ্বার প্রান্তেই মেধা শূন্য বাঙালি, চ্যালেঞ্জের মুখে অগ্রগতি আর রাজনীতি। জানা অজানায় তখনও আড়াল স্বাধিকার আদায় আর রাষ্ট্র গঠনের মূলে থাকা বুদ্ধিজীবীরা। সময়ের সাথে পাল্টে যায় প্রেক্ষাপট, বদলায় সরকার। প্রশ্ন থেকে যায় হত্যাকাণ্ডের নেপথ্যের সবটা ঘিরে। পাকিস্তানিদেরকে ব্লেম করার পর, বিহারিদের ব্লেম করার পর আমার জানি কেন মনে হয় এটার মধ্যে অন্য কোনো ষড়যন্ত্র ছিল, আরও কারুর এটার মধ্যে ইন্ধন ছিল, যারা আমাদেরকে পাকিস্তান ভাঙবে কিন্তু স্বাধীনতা দেবে না। এটা আমরা এই 53 বছর পর আমরা উপলব্ধি করতে পারছি। শহীদ মুনির চৌধুরীর সন্তান আসিফ মুনিরের মতে 71 থেকে 24 ধাপে ধাপে বদলে যাওয়া বাংলাদেশে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহৃত ইতিহাস হয়ে উঠেছে ব্যক্তিকেন্দ্রিক, যেখানে অন্যান্য বিচার প্রক্রিয়া গুরুত্ব পেলেও উপেক্ষিত থেকেছে বুদ্ধিজীবী হত্যা। 71 পরবর্তী সময়ে যে রাজনৈতিক চর্চা হয়েছে এবং সেখানে ইতিহাসকে ব্যবহার করার একটা জায়গা, এবং তাতে যেটা হচ্ছে ইতিহাস বিকৃত হয়েছে বিভিন্ন সময়। তরুণ প্রজন্ম বিভ্রান্ত হয়েছে যে আসলে কোনটা সত্যি। তখন আসলে এক ধরনের একটা বিচ্ছিন্নতা তৈরি হয় এবং সেখানে আসলে একটা ক্ষোভ বা একটা আক্ষেপ বুদ্ধিজীবীদের প্রতিও থাকবে। এ অভিযোগের প্রমাণ মেলে বর্তমান প্রজন্মের সাথে আলাপে।
শিক্ষার্থীরা বলছেন পরিকল্পিতভাবেই আড়ালে বুদ্ধিজীবী প্রসঙ্গ, তাই তো ভাটা পড়েছে বুদ্ধিভিত্তিক চর্চায়। যারা আমাদেরকে চায় আমরা না আগায় যেতে পারি, সেই চক্রটাই হচ্ছে আমাদেরকে এখন পর্যন্ত শহীদ বুদ্ধিজীবীদের যে প্রপার লিস্ট ওইটা হচ্ছে প্রকাশে বাধা দেয় বা বাধা দিয়ে দিয়ে আসছে। এর ফলে যেটি হয়েছে, এই প্রজন্মের সাথে বুদ্ধিজীবীদের যে ভূমিকা ছিল বা তাদের একটি যে মেলবন্ধন, সেটি আসলে ঘটেনি বা ঘটতে দেওয়া হয় নাই। সেই দূরত্বের সুযোগ নিতে দেখা যায় সমকালীন আন্দোলনে। এই ছাত্রনেতার দাবি, বুদ্ধিজীবী হত্যার কৌশল কাজে লাগিয়ে দমন পীড়ন চালানো হয়েছে এই সময়ে এসেও। শোষক যন্ত্র টিকিয়ে রাখতে চেপে ধরা হয়েছিল তারুণ্যের টুটি। 14 ডিসেম্বর যেভাবে টার্গেটেড কিলিং বা আপনার বুদ্ধিজীবীদেরকে হত্যা করা হয়, ঠিক একইভাবে এখানে 5ই আগস্ট সকালবেলা বা বলি যে হাসিনা পালানোর আগে আমাদের যারা নেতৃস্থানে ছিল তাদের উপর বিভিন্নভাবে এভাবে টার্গেটেড কিলিং করার চেষ্টা করা হয়। দুইটা একই সুতোয় গাঁথা। আমরা মনে করছি যারা এইসবের সাথে জড়িত তারা কেউ আসলে এই বাংলাদেশের মাটিকে তারা ধারণ করে না, বাংলাদেশের মানুষকে ধারণ করে না। 24-এর বাংলাদেশে তারুণ্যের প্রত্যাশা, বুদ্ধিভিত্তিক চর্চার মধ্য দিয়ে ভাঙতে হবে মরিচা পড়া দলীয় ন্যারেটিভ। আর শিক্ষাক্রমে যুক্ত করতে হবে সমকালীন বুদ্ধিজীবীদের ভাবনা ও তুলনামূলক আলোচনা, যার মধ্য দিয়ে সঠিক ইতিহাস উঠবে প্রজন্মের হাতে। জুমাতুল বিদা, চ্যানেল 24, ঢাকা। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। রাজশাহীতে গণ-অভ্যুত্থানে নিহতদের পরিবারের মাঝে সহায়তার চেক হস্তান্তর করেছে জুলাই স্মৃতি ফাউন্ডেশন। দুপুরে রাজশাহী জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে এই আয়োজন করা হয়। রাজশাহী বিভাগের 63টি শহীদ পরিবারের মধ্যে 46টি পরিবারকে দেয়া হয় আর্থিক সহায়তার চেক। এ সময় উপস্থিত ছিলেন জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম, স্থানীয় প্রশাসন সহ অনেকে। সার্জিস আলম অভিযোগ করেন, শিক্ষার্থীদের ওপর গুলি চালানো পুলিশ সদস্যদের শাস্তির পরিবর্তে বদলি করে নতুন পোস্টিং তদবির চলছে। এছাড়াও মামলা বাণিজ্যে জড়াচ্ছেন অনেক রাজনীতিবিদ ও প্রশাসনের কর্তা ব্যক্তিরা। যে কতিপয় পুলিশ সদস্য সরাসরি হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল, যাদের হত্যাকাণ্ডের সরাসরি ভিডিও, ছবির এই ডকুমেন্টগুলো পাওয়া যায়, তাদের কেন এখনো বিচার হচ্ছে না? আজকে আমরা দেখছি ওই কতিপয় পুলিশ সদস্য পুরো বাংলাদেশে বিভিন্ন জায়গায় পোস্টিং এর নাম করে আবার নতুন করে তাদের যে কর্মযজ্ঞ সেটি চালিয়ে যাচ্ছে। ভারতের কোনো শাসক বাংলাদেশকে কখনো বন্ধু মনে করেনি। জাতীয় প্রেস ক্লাবে শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনায় এ মন্তব্য করেন জামাতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। অভিযোগ করেন, এদেশের ব্যবসা বাণিজ্য সংস্কৃতিকে নিয়ন্ত্রণ করতেই স্বাধীনতা যুদ্ধে ভারত সাহায্য করেছিল। তারা মনে করেছিল এটা এই কাজটা করা দরকার স্বাধীনতার একেবারে নিকটবর্তী সময়, যাতে রাজনীতির অঙ্কে বাঙালিরা গোলায় ফেলে। আজকে যেমন গোলায় ফেলছি আমরা, কারা করব? তাদের উদ্দেশ্যটা পূরণ হয়েছে না বলেন? আমরাই তো বিভ্রান্তির মধ্যে আছি। তো ওরা কিন্তু বুদ্ধিজীবী হত্যার প্রপার টাইমটা প্রপারলি সিলেক্ট করেছে, যে কোন টাইমে এই কামটা করলে পরে বাঙালি ঘোলা পানিতে আর মাছ ধরতে পারবে না। অন্তর্বর্তী সরকার স্বাধীন সাংবাদিকতায় হস্তক্ষেপ করবে না, বরং গণমাধ্যমের স্বাধীনতা ফিরিয়ে দেয়াই এই সরকারের কাজ। একথা বলেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত আলোচনায় এমন মন্তব্য করেন তিনি। দাবি করেন, বর্তমান সরকার কোনো সংবাদ বন্ধ করতে বলেনি। এই ইন্টারিম গভর্নমেন্টের কাজ হচ্ছে ফ্রিডম অফ স্পিচ, ফ্রিডম অফ প্রেস, ফ্রিডম অফ অ্যাসোসিয়েশন মানুষের কাছে ফিরিয়ে দেওয়া। ফুল স্বাধীনতা, কারো কোনো স্বাধীনতায় আমরা 1 ইঞ্চি পর্যন্ত আটকাবো না। যতবারই ছুঁই তোকে দিই যত্ন মাখা কোমল ছোঁয়া। এসিআই নিয়ে এলো কোকোনাট মিল্ক ও জাফরানের নির্যাস সমৃদ্ধ বেবি সফট বেবি লোশন, যা বাবুর ত্বকের আর্দ্রতা বজায় রাখে দীর্ঘক্ষণ। কোমল ছোঁয়া প্রতিবার, বেবি সফট। বিদ্যুৎ না নিলেও আদানিকে শতভাগ ক্যাপাসিটি চার্জ এবং 40% মূল্য পরিশোধ করতে হয়। ডিবেট ফর ডেমোক্রেসির এক অনুষ্ঠানে তথ্য জানান জ্বালানি বিশেষজ্ঞ ডক্টর ম তামিম। তিনি বলেন, জেনে বুঝেই এমন অসম চুক্তি করা হয়েছে। বুয়েটের এই অধ্যাপক জানান, গেল 1.5 দশকে মাফিয়ারা দুর্নীতির উদ্দেশ্যেই বিদ্যুৎ ও জ্বালানি খাতকে আমদানি নির্ভর করে তোলে।
এখন আমদানি থেকে সরে আসতে হলে নিজস্ব কয়লা, গ্যাস ও নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদন বাড়াতে হবে। চুরি বন্ধে গ্যাসের দামে সমতা নিশ্চিত করতে হবে। বাসাবাড়ি ও কারখানায় দিতে হবে বৈধ নতুন সংযোগ। অনুষ্ঠানে আওয়ামী লীগের আমলে ভারতের সঙ্গে করা চুক্তিগুলো জনসম্মুখে প্রকাশের দাবি তোলা হয়। এর আগে রাজনৈতিক নেতা নাকি আমলারা বেশি দুর্নীতি করেছে, সে নিয়ে বিতর্ক প্রতিযোগিতায় অংশ নেন শিক্ষার্থীরা। 40% বিদ্যুতের মূল্য আমাদের দিতে হবে যদি আমরা কোনো বিদ্যুৎ ব্যবহার নাও করি। 100% তো ক্যাপাসিটি পেমেন্ট দিতে হবেই, এর সাথে আরও 40% বিদ্যুতের খরচ আমাদেরকে দিতে হবে। এটা একটু ভিন্ন অন্যান্য কয়লা ভিত্তিক যে বিদ্যুৎ কেন্দ্রগুলো আছে তার চাইতে। এটার পিছনের যুক্তিটা হলো যে তারা কয়লা ইতিমধ্যে কিনে রেখেছে, তারা কয়লা খনি কিনেছে এই প্রকল্পের জন্য, সেটার মূল্য দেওয়ার পরিশোধ করার জন্য তাদের 40% বিদ্যুৎ আমাদের কিনতে হবে। বাজারে সয়াবিন তেলের যোগান নিয়ে যখন হাহাকার, তখন পাইকার ও সরবরাহকারীদের বিরুদ্ধে কৃত্রিম সংকটের অভিযোগ তুললেন খুচরা বিক্রেতারা। সবজির বাজারে স্বস্তি ফিরলেও এখনও নাগালে আসেনি আলুর দর। আগের দামে মিলছে ডিম, মুরগি। তেলের তেলেসমাতিতে যখন ক্রেতার পকেট পড়ছে কাটা, তখন এই তেল নিয়ে চলছে নিত্য নতুন ব্যবসা। হোক না সেটা ডিজিটাল মাধ্যমে অংশগ্রহণ, বাজারে মোবাইল ফাইন্যান্সিংয়ের অ্যাকাউন্ট খোলার বিপরীতে যদি মেলে আধা লিটার তেল, তবে ক্ষতি কি? একটি বিকাশ খুলুন, একটি হাফ লিটার তেলের বোতল দিতুন। রাজধানীর মহাখালী কাঁচাবাজারের পাশেই এমন ব্যতিক্রমী উদ্যোগ নিয়ে হাজির একটি মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস। অবশ্য পুরো বাজার ঘুরে দেখা মেলেনি নতুন দামের কোনো সয়াবিন তেলের। পাওয়া যাচ্ছে পুরনো 1 ও আধা লিটারের বোতল, নেই 2 ও 5 লিটার, জানিয়ে ক্রেতাদের ক্ষোভের মাঝেও মিলছে না কোনো সমাধান। মানে একটা সয়াবিন তেল 176 টাকা লিটার, তারপরেও তারা দিতে চাচ্ছে না। তো এইটা তো বাজার ক্রাইসিস। 167 টাকা দিয়ে কিনেছি, তাও অনেকগুলো দোকান খুঁজে তারপরে একটা দোকান থেকে এক ভাই দিল। অন্য সময় দাম বাড়ানোর যেদিন বাড়াইছে এর পরের দিন সকালবেলা আমাদের কাছে তেল হাজির। এবছর তেল আজকে বাড়াইছে কতদিন, কিন্তু আমাদের কাছে তেল আয়া পৌঁছে নাই। তেল আছে মার্কেটে 1 লিটার শুধু আছে, 2 লিটারও নাই, 5 লিটার নাই। এদিকে বাজারে শীতের সবজির সরবরাহ ভালো, দামও আসতে শুরু করেছে নাগালের মধ্যে। ফুল কিংবা পাতাকপি সহ অধিকাংশ সবজি বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকার ঘরে। তবে এখনও নিয়ন্ত্রণে আসেনি আলুর দর। 50 থেকে 60 টাকার মধ্যে সব আছে। কিছু কিছু আইটেম আছে যেমন আলু, টমেটো, গাজর, এগুলো 100-100 উপরে। নতুন আলুর দাম 80 টাকা কেজি, পুরান আলু 70 টাকা কেজি। আর আগের দামেই ডিম মুরগি বিক্রি হলেও কমেনি মাছ কিংবা মাংসের দাম। রাকিব আল জাবেদ, চ্যানেল 24, ঢাকা। নগদ আর্থিক সহায়তা পাওয়ায় তারল্য সংকটে থাকা ব্যাংকগুলোর পরিস্থিতির উন্নতি হচ্ছে, কমেছে অর্থ উত্তোলনে গ্রাহকের ভিড়। তবে এখনও চাহিদা মতো টাকা তুলতে পারছেন না গ্রাহকরা। সপ্তাহ দুয়েকের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা ব্যাংক কর্মকর্তাদের। মাসুম মিয়ার প্রতিবেদন দেখুন। পাল্টাতে শুরু করেছে তারল্য সংকটে থাকা ব্যাংকগুলোর চিত্র। এই সালমের লুটের শিকার সোশ্যাল ইসলামী ব্যাংকের এই শাখায় আমানত উত্তোলনে গেল মাসেও গ্রাহকের বাড়তি ভিড় দেখা গেছে। তবে এখন তা কমে এসেছে অনেকটাই। টাকার অঙ্কের পরিমাণ বাড়লেও এখনও চাহিদা অনুযায়ী অর্থ উত্তোলন করতে পারছে না গ্রাহকরা। যে ব্রাঞ্চের থেকে ওই ব্রাঞ্চে যান, ওরা হয়তো ব্যবস্থা করবে। অপেক্ষা করা ছাড়া কিছু করার নেই, কারণ আমাদের টাকা এখানে আটকা। জমা দিচ্ছি, জমা না দিলে উঠাবো কিভাবে? বাংলাদেশ ব্যাংকের সহায়তা পাওয়ার পর পরিস্থিতির উন্নতি হতে শুরু করেছে বলে দাবি শাখাটির ব্যবস্থাপকের। সপ্তাহ দুয়েকের মধ্যে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়ে আসবে বলেও আশা তার। অনেকটাই স্বাভাবিক হয়ে গেছে। আমার তো মনে হয় আর 2 সপ্তাহ রান করতে পারলে আমাদের সেই আগের চিত্র একেবারেই থাকবে না। 100টি এটিএম বুথ অলরেডি অপারেশনে আছে, আর আগামী সপ্তাহে সকল এটিএম বুথ অপারেশনে যাবে। প্রায় একই ধরনের অবস্থা কেন্দ্রীয় ব্যাংকের তারল্য সহায়তা পাওয়া অন্যান্য ব্যাংকগুলোরও। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের চেয়ারম্যান বলছেন, বাংলাদেশ ব্যাংকের প্রাপ্ত সহায়তাতেই ঘুরে দাঁড়াতে পারবে ব্যাংকটি। আমাদের যে লিডারশিপ আছে এই ব্যাংকগুলোর, আমি প্রত্যেক নেতার প্রতি, প্রত্যেক বোর্ডের প্রতি আমার পূর্ণ আস্থা আছে যে তারা এই অর্থ দিয়েই তারা তাদের অবস্থার পরিবর্তন করতে পারবেন। দুর্বল 6 ব্যাংকে 22,500 কোটি টাকা ছাপিয়ে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। গ্রাহকদের স্বার্থের কথা চিন্তা করেই এই সহায়তা, বলছে বাংলাদেশ ব্যাংক। তবে সহায়তা আর বাড়ানো হবে না বলেও জানান বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র। তো আমাদের পরিকল্পনার মধ্যে আছে যে এইটাই শেষ সহায়তা, অর্থাৎ এটা দিয়ে ব্যাংকগুলো হয়তো তারা তাদের নিজেদের সামর্থ্যকে কাজে লাগিয়ে ঘুরে দাঁড়াবে।
এদিকে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বাংলাদেশ ব্যাংক বিলের মাধ্যমে বাজার থেকে ১,৫০০ কোটি টাকা উত্তোলন করে নিয়েছে নিয়ন্ত্রক সংস্থাটি। দুর্বল ব্যাংকগুলোকে নতুন টাকা ছাপিয়ে দিলেও বাজারে অতিরিক্ত তারল্য নেই বলেও দাবি করেন কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র। মাসুম মিয়া, চ্যানেল 24, ঢাকা। ধরে নিয়ে যাওয়া ৭৮ নাবিক সহ বাংলাদেশি ২ ট্রলার মুক্তি দিতে শর্ত দিয়েছে ভারতীয় কোস্টগার্ড। অডিও বার্তায় বলা হয়, ভারতের কোস্টগার্ডের সদস্যরা অনানুষ্ঠানিকভাবে নাবিকদের জানিয়েছে যে সম্প্রতি বাংলাদেশে আটক দেশটির ৩টি নৌকা ও ৪৫ জন জেলেকে ছেড়ে দিলে বাংলাদেশিদের ছাড়া হবে। তবে অডিও বার্তাটি সম্পর্কে কোনো বক্তব্য পাওয়া না গেলেও সরকারি সূত্রে জানা গেছে প্রোটোকল চুক্তির আওতায় নাবিকদের দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। গেল সোমবার মাছ ধরার সময় গভীর সাগর থেকে এফভি মেঘনা ৫ ও এফভি লায়লা ২ ধরে নিয়ে যায় ভারতের কোস্টগার্ড। সময় হলো একটা বিরতি, ফিরে আসছি একটু পর, সাথে থাকুন। বিরতির পর আবারও ফিরলাম বিকেল ৪টার খবরে। একটি সুষ্ঠু ভোটের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা ফিরিয়ে দেবে অন্তর্বর্তী সরকার। নরসিংদীতে এক অনুষ্ঠানে কথা বলেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। আমাদের উপর যে দায়িত্বটা দেওয়া হয়েছে সেই দায়িত্বটা অর্পণ করে রাজনীতিবিদদের হাতে ক্ষমতা দিয়ে আমরা চলে যাবো, তারা দেশ চালাবে। তাদের প্রতি শুধু আমার একটা অনুরোধ থাকবে সবার পক্ষ থেকে, আপনারা এখানে আছেন রাজনীতিবিদরা এবং সাধারণ মানুষ শুনুন, যে আবার যেন 10 বছর পরে, 15 বছর পরে, 20 বছর পরে ছেলেদেরকে রাস্তায় নামতে না হয়, ছেলেদেরকে মেয়েদেরকে রাস্তায় নামতে না হয়, যেন তাদেরকে আবার জীবন দিতে না হয়, এই দায়িত্ব আপনাদের উপর থাকবে। আপনারা কিন্তু সেই দায়িত্বটা দয়া করে পালন করবেন। কিশোরগঞ্জের অষ্টগ্রামে গণপিটুনিতে 2 জন নিহত হয়েছেন। সকালে ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, বাঙালপাড়া ইউনিয়নের মনোহরপুর এলাকা থেকে মহিষ চুরি করে নৌপথে পালাচ্ছিলেন শাহজাহান ও নাসির নামের 2 জন। স্থানীয়রা তাদের আটক করে দেওঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিচতলায় আটকে রাখে। পরে ক্ষুব্ধ হয়ে স্থানীয়রা তালা ভেঙে ভেতরে ঢুকে গণপিটুনি দেয় তাদের। এতে ঘটনাস্থলে মারা যান শাহজাহান ও নাসির। পরে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সেনাবাহিনী ও পুলিশ। নাটোরের লালপুরে এক মুদি দোকানদারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। পুলিশ জানায়, গতকাল রাতে বমুনগ্রাম বাজারে নিজ দোকান থেকে বাড়ি ফিরছিলেন মুদি দোকানদার সাইফুল ইসলাম। এ সময় বাড়ির গেটে ঢোকার সময় তাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে পুলিশ। হত্যাকাণ্ডে জড়িত ধরতে কাজ করছে তারা। গাড়িটা আমার প্রেজেন্ট, আমার ফিউচার, আমার হ্যাপি লাইফ। আইডিএলসি আমার ফাইন্যান্সিয়াল পার্টনার বলেই কার লোন আমার কাছে লাইফ ইনভেস্টমেন্ট। সারা দেশে বেড়েছে শীতের তীব্রতা। আজ চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 8.7 ডিগ্রি সেলসিয়াস। সকাল থেকে ঘন কুয়াশায় ঢাকা চারপাশ, উত্তরের হিমেল হাওয়া বাড়িয়েছে শীতের তীব্রতা। কনকনে ঠান্ডায় বিপর্যস্ত জনজীবন। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষেরা। ঘন কুয়াশায় ব্যাহত হচ্ছে নৌযান চলাচলও। এদিকে শীতজনিত নানা রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন অনেকেই। শীতে শিশু ও বৃদ্ধদের বাড়তি যত্ন নেয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। চুয়াডাঙ্গা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন এই মুহূর্তে রেজাউল করিম লিটন। লিটন, শীতের তীব্রতা কেমন দেখছেন চুয়াডাঙ্গায়? শান্তা, এই যে আজকে চুয়াডাঙ্গায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা 8.7 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে সকাল 9টায়। চুয়াডাঙ্গা যে আঞ্চলিক আবহাওয়া পর্যবেক্ষণাগার কেন্দ্র আছে সেখান থেকে আবহাওয়া রেকর্ড করা হয় এবং এই তাপমাত্রার পরেই কনকনে শীত, একেবারেই ঠান্ডা হাল কাঁপানো শীত। সাধারণ মানুষ সারাটা দিন শীতের কবলে ছিল। এখন প্রায় বিকেল 5টা বাজতে চলল, সূর্যটা পাটে পড়ে গেছে। একটু পরেই আবার শীত জেঁকে বসবে, কুয়াশাচ্ছন্ন একটা ভাব প্রকৃতিতে আসছে। তো সাধারণ খেটে খাওয়া মানুষ যারা, তারা কিন্তু এই শীতে একেবারেই কাবু হয়ে পড়েছে। যার যেমন শীতের পোশাক আছে সে সেইভাবেই শীত নিবারণের চেষ্টা করছে। নিম্ন আয়ের মানুষ যারা, তারা খড়কুটোর আগুন জ্বালিয়ে
শীত নিবারণের চেষ্টা করছে, আমি দেখেছি বিশেষ করে গ্রামাঞ্চলগুলোতে। তো এই অবস্থার মধ্য দিয়ে আবহাওয়া অফিস বলছে যে এই শীতপ্রবণ এলাকা চুয়াডাঙ্গা জেলা, এখানে তাপমাত্রা আগামীতে আরও কমে যাবে। যদি একটু কুয়াশা পড়ে তাহলে তাপমাত্রা একটু বাড়তে পারে। আর মৃদু শৈত্যপ্রবাহ সেটি কিন্তু রয়ে গেছে চুয়াডাঙ্গা জেলার উপরে। তো সব মিলিয়ে চুয়াডাঙ্গাতে এখন তীব্র শীত। আর আপনি জানেন যে কর্কট ক্রান্তি যে রেখা সেটি চুয়াডাঙ্গার ওপর দিয়ে চলে গেছে, যে কারণেই এই সমতলে প্রচুর ঠান্ডা থাকে এবং শীতের দিনে প্রায় সর্বনিম্ন তাপমাত্রা এই জেলাতে হয়। গত 3 দিন ধরে চুয়াডাঙ্গাতে সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে। তো এর মধ্য দিয়ে শীতার্ত মানুষের পাশে অনেকেই এগিয়ে এসেছেন। চুয়াডাঙ্গা জেলা প্রশাসন তারা শীতবস্ত্র বিতরণের জন্য উদ্যোগ নিয়েছেন এবং জেলা প্রশাসক বলছেন যে এদেশের যারা হৃদয়বান ব্যক্তি আছে অথবা বিভিন্ন সংস্থা, তারা যদি এই জেলার শীতার্ত মানুষের পাশে এসে দাঁড়ায় তাহলে এই শীতার্ত মানুষগুলো একটু শীত নিবারণের ব্যবস্থা হতে পারে। তো সব মিলিয়ে এই চুয়াডাঙ্গার শীতের অবস্থা। শান্তা। লিটন, ধন্যবাদ আপনাকে। রেজাউল করিম লিটন চুয়াডাঙ্গা থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সাথে। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। নগর কৃষিতে এক নীরব বিপ্লব ঘটেছে চট্টগ্রামে। নগরের অনেক খালি জমিতে চাষ হয়েছে শীতকালীন সবজি, যাতে লাভের মুখ দেখছেন চাষিরা। ফলন বাড়াতে কৃষকদের সব ধরনের সহায়তা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। বন্দরনগরে নীরব বিপ্লব ঘটেছে কৃষি খাতে। ধানের পর এবার শীতকালীন সবজি আবাদ হচ্ছে শহরের বেশ কিছু এলাকায়। শিম, মূলা, টমেটো, কাঁচামরিচ, লাউ ও মিষ্টি কুমড়া সহ নানা ধরনের শাকসবজির চাষ হয়েছে পাঁচলাইশ, পতেঙ্গা, হালিশহর ও মোহরায়। কাট্টলি এলাকায় সীমিত আকারে চাষ হয়েছে বাড়ি জাতের গোল আলুর। ফলন ভালো হওয়ায় লাভের অঙ্ক নিয়ে বেশ আশাবাদী কৃষকরা। সেই মিষ্টি কদু, বাংলা কদু, পালং শাক, পুঁই শাক, লাল শাক, ওই তোমার মূলা শাক, কফি শাক, ওগুলো করছি। 8 লাখ টাকা খরচ করি, ধরো আল্লাহ দিলে 10-15 লাখ টাকা পাই। 4 একর জায়গার মধ্যে মোটামুটি করছি। সামনে এগুলো লাভের মধ্যে আশা করব প্রায় 10 থেকে 15 লাখ টাকা আমার খরচা বর্চা যাই না থাকবে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, জমিতে লবণাক্ততা রোধে ইতোমধ্যে ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি কৃষকদের দেয়া হচ্ছে নানা সহায়তা। জৈব পদ্ধতির উপরে আমরা গুরুত্ব দিয়ে থাকি, এই জন্য রাসায়নিক কীটনাশক, রাসায়নিক সার ব্যবহারের ফলে আমাদের যে সবজিতে একটা রাসায়নিক বিষক্রিয়া তৈরি হয়, যেটা আমাদের শরীরের জন্য খুবই ক্ষতিকারক এবং ক্যান্সার উৎপাদন করে থাকে। এই জন্য আমরা সবসময় জৈব পদ্ধতিতে সবজি উৎপাদনের উপরে গুরুত্ব দিয়ে থাকি। এটা লবণের যে একটা প্রবলেম, যেহেতু আমাদের এখানে কোস্টাল বেল্ট, এখানে বিভিন্ন ইয়ার মধ্যে ফোল্ডার রয়েছে লবণের পানি, এখানে ইনফ্লুয়েশন ঘটে। বিএডিসিকে আমরা অনুরোধ জানিয়েছি যেখানে আমাদের সেচের প্রবলেম, যেখানে আমাদের সুপেয় এবং স্বাদু পানির ব্যবস্থা করা যায়। ইতিমধ্যে তারাও বিভিন্ন ধরনের উদ্যোগ নিয়েছে। চট্টগ্রাম জেলায় এবছর শীতকালীন সবজি আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 6,63,100 টন। এর মাঝে 17,100 টনের লক্ষ্যমাত্রা রয়েছে নগরে। ইসরাত আমি, চ্যানেল 24, চট্টগ্রাম। উত্তরবঙ্গের মানুষের যাতায়াতের গুরুত্বপূর্ণ মাধ্যম সিরাজগঞ্জ সোনামুখী বগুড়া আঞ্চলিক সড়ক। এর প্রশস্তকরণের কাজ শুরু করে সড়ক ও জনপথ বিভাগ, কিন্তু 5 বছরে 3 দফায় মেয়াদ বাড়ানোর পরও শেষ হয়নি প্রকল্পের কাজ। এতে ভোগান্তি বেড়েছে এ পথের যাত্রী এবং চালকদের। সিরাজগঞ্জ সোনামুখী বগুড়া আঞ্চলিক সড়ক। প্রতিদিন সিরাজগঞ্জ থেকে এই সড়ক হয়ে বগুড়া, গাইবান্ধা ও রংপুর সহ বিভিন্ন জেলায় যানবাহন চলাচল করে। আবার মহাসড়কে যানবাহনের চাপ বাড়লে উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী যাত্রী ও চালকরা বেছে নেন এই সড়ক। গুরুত্ব বিবেচনা করে 2019 সালে সড়কের 76 কিলোমিটার অংশে প্রশস্তকরণের কাজ শুরু করে সড়ক ও জনপথ বিভাগ। 2022 সালে জুনের প্রশস্তকরণের কাজ শেষ হওয়ার কথা থাকলেও জমি অধিগ্রহণ জটিলতায় তা সম্পন্ন হয়নি। এরপর আরও 2 দফা মেয়াদ বাড়ানো হলেও প্রকল্পের কাজ অসম্পূর্ণ থেকে যায়। ভূমি অধিগ্রহণ জটিলতার জন্য এই কাজটা
মানে আটকে আছে। রুগীরা সময় মতো হসপিটালে পৌঁছাইতে পারে না এবং অনেক প্রেগনেন্ট রুগী তারা এই হসপিটাল পর্যন্ত পৌঁছাইতেই পারে না শুধু এই রাস্তাটা খারাপ থাকার কারণে। আমাদের লোড গাড়ি যাইতে পারি না, রাস্তা জায়গায় জায়গায় অনেক গ্যাপ, রাস্তার পাতির ক্ষতি হয়, অনেক গাড়ির অনেক ক্ষতি হওয়া যায়। এক কথায় প্রবাসী গাজীপুর থেকে সিরাজগঞ্জ প্রবেশ করে এই রাস্তা দিয়েই, তো এই রাস্তাটা আসলে মেরামত করা খুবই প্রয়োজন। এদিকে সড়কের সংস্কারের কাজ দ্রুত শেষ করার আশ্বাস দিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। জটিল এবং দীর্ঘমেয়াদী অধিগ্রহণের কারণে একটু সময় লাগতেছে। আমরা আশা করতেছি এটা আমরা এই জুন মাসের মধ্যে কাজগুলো সমাপ্ত করব। আমাদের প্রজেক্টের যে সময় আছে তার মধ্যে আমরা চেষ্টা করব, আর যদি এর মধ্যে না করতে পারি সেক্ষেত্রে আমরা সময় বর্ধনের জন্য আবেদন করব। পুরো প্রকল্পের খরচ ধরা হয়েছে প্রায় 1028 কোটি টাকা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। সময় হলো আরেকটা বিরতি, ফিরে আসছি একটু পরে।